মা বাবা মারা যাওয়ার পর দীপা অনাথ হয়ে যায়, কিন্তু ওর কাকা রাকেশ খুব ভালো ছিল। উনি দীপাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। দীপা মা, আজ থেকে আমি তোর বাবা, আর কাকিমা তোর মা, আর সৃষ্টি হলো তোর বোন। এই বাড়িটাকে আজ থেকে নিজের বাড়ি মনে করবি, কেমন? তোমাকে অনেক ধন্যবাদ কাকা, আমি মন দিয়ে কাজ করব। আয়, তোকে তোর ঘরটা দেখিয়ে দে। দীপাকে ওর কাকা একটা ঘর দিয়ে দেয়। দীপা ওখানে থাকতে শুরু করে। ওর কাকা ওকে দেখাশোনা করতে পেরে খুব খুশি হয়েছিল, কিন্তু ওর কাকি আর সৃষ্টি এতে সন্তুষ্ট ছিল না। রাত 2টোর সময় সবাই যে যার ঘরে ঘুমোচ্ছিল, তখনই খুব জোরে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টিটাকে এখনই আসতে হলো, ছাদে জামা কাপড় মেলা আছে। মানদা ওর ঘর থেকে বেরোতে যায় আর মনে মনে ভাবে, আমি কেন জামা কাপড় তুলতে যাব, এখন তো দীপা এসে গেছে, যাই ওকেই বলি। এটা ভেবে ও দীপার ঘরে যায়। এই যে মহারানী, দেখতে পাচ্ছ না বৃষ্টি এসেছে? যাও তাড়াতাড়ি ছাদে গিয়ে জামা কাপড় নিয়ে এসো। হ্যাঁ কাকিমা, এক্ষুনি যাচ্ছি। দীপা ছাদে গিয়ে জামা কাপড় নিয়ে আসে। জামা কাপড় অনেকগুলো ছিল, আর তাই ও পুরোপুরি ভিজে গেছিল। হাঁচি হাঁচি। ও কাপড়গুলো নিচে নিয়ে আসে। তখন মানদা আর সৃষ্টি ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল। বাজে মেয়ে একটা, তাড়াতাড়ি যদি জামা কাপড়গুলো আনতে পারতিস তাহলে তো ওগুলো ভিজতো না। যা, এখন এই জামা কাপড়গুলো বাথরুমে রেখে দে, আর বৃষ্টি কমে গেলে আবার ছাদে মেলে আসবি। আরাম করে আবার ঘুমিয়ে যাস না যেন। এটা বলে ওরা দুজন যে যার ঘরে চলে যায়। বেচারি দীপাও ঘরে চলে আসে। পরের দিন থেকে সৃষ্টি আর মানদা ওর জীবনটাকে নরক বানিয়ে তোলে। বাড়ির সব কাজ ওকে দিয়েই করাতো, আর সারা দিন ওর ওপর চিৎকার চেঁচামেচি করত। কিন্তু বেচারি দীপা চুপচাপ কাজ করে যেত আর নিজের ঘরে গিয়ে সারা রাত ধরে খুব কাঁদত। একদিন মানদা দীপাকে বলে, এই যে দীপা, আজকে ভালো করে ঘরটা পরিষ্কার করবি আর তাড়াতাড়ি রান্না করতে শুরু কর, আমার মেয়েকে দেখতে পাত্রপক্ষ আসছে। ঠিক আছে কাকিমা। ঠিক আছে মা, আমি তাহলে রেডি হতে যাচ্ছি। এটা বলে সৃষ্টি ওর ঘরে চলে যায়। দুপুরবেলা সৃষ্টিকে দেখতে পাত্রপক্ষ আসে। কি রে তোর হলো, তাড়াতাড়ি চল, সবাই তো অপেক্ষা করছে। সৃষ্টি একটা মডার্ন ড্রেস পরে হাতে জলের গ্লাসের ট্রে নিয়ে বাইরে আসে। দেখুন আমার মেয়ে কত সুন্দরী, রিতেশের সাথে সৃষ্টিকে খুব মানাবে। ওরা নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই দীপা হাতে খাবারের থালা নিয়ে ওখানে আসে। ও সব খাবার ওদের সামনে রাখে, তারপর ওখানে দাঁড়ায়। আরে ওই মেয়েটাকে? ও তো আমার ভাইজি, বেচারি অনাথ, তাই ওকে আমরা আমাদের বাড়িতেই রেখেছি। যা দীপা, সবাইকে খাবারের থালাগুলো দিয়ে দে। দীপা খাবারের থালা রিতেশের কাছে রাখে। রিতেশ খাবার তুলে মুখে দেয় আর বলে, এটা কি তুমি বানিয়েছো? হ্যাঁ, কেন, ভালো হয়নি? আরে না না, খুব ভালো হয়েছে। রিতেশের চোখ দীপার দিকেই আটকে গিয়েছিল, যেটা দেখে মা মেয়ের খুব রাগ হয়। সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলে। তারপর ছেলের মা বলে, আমরা তাহলে আজকে আসছি, রাতের মধ্যে আমি আপনাকে খবর দিয়ে দেবো। হ্যাঁ, নমস্কার। ওদের চলে যাওয়ার পর সৃষ্টি আর মানদা দীপাকে খুব বকাবকি করে। রাতের বেলা দীপার কাকিমার কাছে পাত্রের মায়ের ফোন আসে। নমস্কার, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ, আমিও ভালো আছি। বলুন, আমার মেয়েকে আপনাদের কেমন লাগলো? বিয়েটা তাহলে পাকা করে ফেলি? আসলে ভাইজি দীপাকে খুব পছন্দ হয়েছে। এটা শুনে মানদা রাগে ফেটে পড়ে। ও ফোন কেটে দেয় আর সৃষ্টিকে গিয়ে সব কথা বলে। তারপর ওরা দীপাকে মারতে শুরু করে। জানি না এই ছেলেটা এর মধ্যে কি এমন দেখলো যে একে পছন্দ হলো, মনে হয় পুরো পাগল। তুই আমার জন্য অপয়া। এখানে আমার দোষটা কোথায়? আমি তো শুধু খাবার দিতে গেছিলাম, আর তোমরাই তো আমাকে বলেছিলে। একদম চুপ করে থাক। ওর বাবাকে আমি তোর বিয়ের জন্য কিছুতেই টাকা খরচা করতে দেব না। এখন এই বাড়িতে আর তোর জন্য কোনো জায়গা নেই। যদি আবার এই বাড়িতে ফিরে আসিস তাহলে সৃষ্টির বাবাকে বলে দেব যে তুই ওর জন্য আনা বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছিস। এখন যা যা এখান থেকে। ওরা দীপাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বাইরে বৃষ্টি পড়ছিল
আর দীপার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। আমি আমি এখন কোথায় যাব? হে ভগবান, এখন আমার কি হবে? ও কাঁদতে কাঁদতে বাজারের দিকে যায়। ওখানে গিয়ে দেখে একটা বয়স্ক মহিলা চোখের জল নিয়ে তেলে ভাজা ভাজছিল। ওনার অনেক কাস্টমার দাঁড়িয়েছিল, কিন্তু উনি ঠিকমতো কাজ করতে পারছিল না। এই নিন দাদা, তেলে ভাজা। এত দেরি হলে কি করে হবে বলো তো? তার উপরে এত বাজে খেতে। যাও, আমি আর খাবোই না এগুলো। ওই লোকটা পুরো প্লেটটা ধরে ফেলে দেয় আর চলে যায়। তারপর ওই বৃদ্ধা কাঁদতে শুরু করে। মাসিমা, আপনি এভাবে কাঁদছেন কেন? কি বলবো বলো তো মা, এই তেলে ভাজার দোকান আমার বর খুব ভালোভাবে চালাতো, কিন্তু কিছুদিন আগেই একটা গাড়ির অ্যাক্সিডেন্টে উনি মারা যান। আমি আজ থেকে এই দোকানটা চালাবো ভেবেছি, কিন্তু আমার বানানো তেলে ভাজা কারোর পছন্দ হচ্ছে না। আসলে আমি ভালো তেলে ভাজা বানাতে পারি না, ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই আমার। না মাসিমা, এই সমস্ত বলবেন না। আমি খুব ভালোভাবে তেলে ভাজা বানাতে পারি, আমি চেষ্টা করে দেখছি। এরপর দীপা তেলে ভাজা ভাজতে শুরু করে। আজ আবহাওয়া খুব ভালো ছিল, অনবরত বৃষ্টি হচ্ছিল, তাই অনেক কাস্টমার তার দোকানে আসে। দীপা ওনাদের তেলে ভাজা ভেজে দেয়। আরে বাহ, এই মেয়েটার বানানো তেলে ভাজার স্বাদ তো একেবারে রামুর বানানো তেলে ভাজার মতো। তুমি কি ওর মেয়ে নাকি? এই কথাটা শুনে দীপা হাসতে হাসতে বলে, আমি তো ওনারই মেয়ে। এরপর অনেক কাস্টমার ওদের দোকানে আসতে থাকে, আর যারা যারা তেলে ভাজা খায় তারা প্রত্যেকে খুব প্রশংসা করতে থাকে। সন্ধে পর্যন্ত দীপা খুব ভালো রোজগার করে। তারপর দীপা অবসর সময় বৃদ্ধাটিকে সব কথা বলে। দীপা, তুমি আমাকে যখন মা বলে ডেকেছো, মৃত স্বামীকে যখন বাবা বলেছো, তখন আমি তোমাকে আমার সাথেই বাড়ি নিয়ে যাব। এরপর দীপা ওই বৃদ্ধার সাথে ওনার বাড়িতে চলে যায়। ওর বানানো তেলে ভাজা খুব বিখ্যাত হয়ে যায়। বৃষ্টি হলেই কাস্টমারের ভিড় লেগে যেত ওদের দোকানের সামনে। ওরা 15 দিনের মধ্যেই অনেক টাকা রোজগার করে ফেলে। এমনই চলছিল। একদিন দীপা দোকানে তেলে ভাজা বিক্রি করছিল, তখন একটা ছেলে ওর সামনে আসে। ছেলেটার মুখে রুমাল বাঁধা ছিল। আমাকে আলুর চপ আর পেঁয়াজি দাও তো। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ, আর সেরকমই বানাবে যেরকমটা সেদিন বানিয়েছিলে, যেটা খেয়ে আমি তোমাকে আমার বউ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এটা শুনে দীপা অবাক হয়ে যায়। ওই ছেলেটা নিজের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেয়। ওটা রিতেশ ছিল। আরে আপনি? হ্যাঁ, আমি। তুমি আমাকে পছন্দ করো কিনা সেটা একটু বলবে? এটা আপনি কি বলছেন? আপনারা তো আমার বোনের জন্য এসেছিলেন। আপনার ওকেই বিয়ে করা উচিত। আমি আপনার যোগ্য না। আমার তোমাকেই পছন্দ, আর আমি তোমাকেই বিয়ে করব। কিন্তু এখন আমার জীবন অনেকটা বদলে গেছে। ইনি আমার নতুন মা, আর আমি ওনাকে ছেড়ে কোথাও যেতে চাই না। আমার স্বপ্ন আমি একটা বড় রেস্টুরেন্ট বানাবো আর নতুন মাকে সহযোগিতা করব। তুমি আমাকে বিয়েও করবে আর নিজের স্বপ্নও পূরণ করবে। তোমার ওনাকে ছেড়ে দেওয়ার কোনো দরকারই পড়বে না। এরপর রিতেশ বৃদ্ধার থেকে অনুমতি চায় দীপাকে বিয়ে করার। উনি রাজি হয়ে যান। রিতেশ দীপাকে বিয়ে করে নেয়। তারপর রিতেশ দীপাকে একটা রেস্টুরেন্ট খুলে দেয়। খুব ভালোভাবে সেটা চলতে থাকে। দীপা রিতেশের সাথে খুব সুখে ছিল, আর ওই বৃদ্ধারও কোনো অভাব থাকে না।